মে মাসের কলকাতা, রোদ ছিল, গরম ছিল, চায়ের দোকানে রাজনীতি ছিল। একজন বলছিলেন দেশ শেষ, আরেকজন বলছিলেন না না, দেশ শেষ না, সরকারি দল শেষ। পাশে কেউ টেলিভিশনের শব্দ বাড়াচ্ছিলেন, কেউ আবার মোবাইলে স্ক্রল করতে করতে হঠাৎ থমকে গেলেন। তারপর সেই চিরন্তন বাঙালি বাক্যটি উচ্চারিত হলো, এটা দেখেছেন? ব্যাস, ইতিহাসের চাকা ঘুরতে শুরু করলো। মোবাইলের পর্দায় একটি ভিডিওর পেছনে দাবি শুভেন্দু অধিকারী নাকি গরুর মাংস খাচ্ছেন। 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি। এমন এক সংখ্যা যেটি শুনলে মনে হয় মাংস নয়, যেন রাজনৈতিক মহাভারতের 3 অধ্যায় একসঙ্গে পরিবেশন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরুর মাংস নতুন বিষয় নয়, কিন্তু যে রাজনীতিতে গরু কখনো ধর্মের প্রতীক, কখনো ভোটের পুঁজি, কখনো মিছিলের স্লোগান, কখনো মাইকের গর্জন, সেই রাজনীতির এক পরিচিত মুখকে ঘিরে যদি এমন দাবি ভাইরাল হয়, তখন ঘটনা আর খাবারের টেবিলে থাকে না, সরাসরি উঠে যায় জনতার আদালতে। এখন সত্যি মিথ্যা যাচাই হোক, ফরেন্সিক হোক, ভিডিওর কোণ দেখা হোক, প্লেটের রং দেখা হোক, মাংসের ঝোলের ঘনত্ব পরীক্ষা হোক, সেসব পরে। সামাজিক মাধ্যমের আদালত এত ধৈর্যশীল নয়। সেখানে বিচারক বসে থাকেন ডাটা প্যাক হাতে। প্রমাণ হিসেবে লাগে একটি ক্লিপ, 2 লাইন ক্যাপশন আর 400 রাগী কমেন্ট। তাই ভিডিও ছড়াতেই পশ্চিমবঙ্গের বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। কেউ বলল ধরা খেয়েছে, কেউ বলল ভিডিও ফেক, কেউ বলল আসল প্রশ্ন ভিডিও না, ভণ্ডামি, আর কেউ খুব শান্তভাবে বলল গরু বাঁচাও থেকে গরুর ঝোল, রাজনীতির পথ বড় বিচিত্র। ভারতের রাজনীতিতে গরু বহুদিন ধরে এক আশ্চর্য চরিত্র। সে কথা বলে না, সভায় যায় না, মাইকে স্লোগান দেয় না, কিন্তু ভোটের সময় তার গুরুত্ব অনেক নেতার চেয়েও বেশি। গরু যেন এক ধরনের নীরব প্রার্থী। তার নামে মিছিল হয়, তার নামে আইন হয়, তার নামে রাগ হয়, তার নামে মারামারিও হয়। অথচ গরু নিজে নিশ্চয়ই ভাবতে পারে, আমি তো শুধু ঘাস খেতে চেয়েছিলাম। কিন্তু রাজনীতি কাউকে শান্তিতে ঘাস খেতে দেয় না। শুভেন্দু অধিকারীর রাজনীতিতে গরু, বাংলাদেশ, মুসলমান, অনুপ্রবেশ, সংস্কৃতি, এসব শব্দ বহুবার একসঙ্গে এসেছে। তিনি যখন বলেন তখন গলার স্বর এমন হয় যেন পশ্চিমবঙ্গের মানচিত্রে প্রতিদিন ভোরবেলা একটি অদৃশ্য বাহিনী এসে আক্রমণ করে যাচ্ছে। বাংলাদেশ যেন তার বক্তৃতায় প্রতিবেশী রাষ্ট্র নয়, প্রায় ঘুমের ভেতরের দুঃস্বপ্ন। আর মুসলমান যেন নাগরিক নয়, নির্বাচনী অঙ্কের বিপজ্জনক ভগ্নাংশ। এই রাজনীতির সবচেয়ে বড় সুবিধা হলো মানুষের ভাতের থালা থেকে মন সরিয়ে দেওয়া যায় মানুষের পরিচয়ের দিকে। চাকরি নেই, আগে বলুন আপনি কি খান। বাজার দর বেশি, আগে বলুন কার সঙ্গে মেশেন। নদীর পানি, রাস্তা, হাসপাতাল, শিক্ষার প্রশ্ন, সেগুলো পরে হবে, আগে গরু বাঁচুক। গরু বাঁচুক শুনতে খুব মহৎ কথা, কিন্তু গরু বাঁচানোর রাজনীতির লোক যদি সত্যিই কোনোদিন গরুর মাংসের প্লেটের সামনে ধরা পড়ে যান, তাহলে সমস্যা মাংস নয়, সমস্যা হলো নৈতিকতার হাঁড়িতে জমে থাকা ঝোল। বাঙালি জাতি সংখ্যা নিয়ে খুব আবেগী। 1 কাপ চা, 2 টাকা কম, 3 বেলা ভাত, 7 সমুদ্র, 13 পার্বণ, সবকিছুতেই সংখ্যা আছে। কিন্তু 3 বাটি আলাদা। 1 বাটি হলে বলা যেত ভুল হয়েছে, 2 বাটি হলে বলা যেত চাপাচাপিতে খেয়েছেন, 3 বাটি হলে রাজনীতি অস্বস্তিতে পড়ে যায়। কারণ 3 বাটি মানে ক্ষুধা ছিল, আগ্রহ ছিল, মনোযোগ ছিল। কেউ যদি সত্যিই 3 বাটি খেয়ে থাকেন, তবে তিনি খাবারের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেছেন। শুধু সামাজিক সৌজন্য নয়, এক ধরনের আত্মিক বিনিয়োগ। তাই ভাইরাল দাবির 3 বাটি অংশটি এত জনপ্রিয়। মানুষ এখানে শুধু অভিযোগ শুনছে না, দৃশ্য কল্পনা করছে। কেউ হয়তো ভাবছে সামনে ধোয়া ওঠা মাংস, পাশে পেঁয়াজ, লেবু, গরম ভাত। আর একজন নেতা যিনি বাইরে দাঁড়িয়ে গরু রক্ষার ভাষণ দেন, ভেতরে বসে নাকি গভীর নিষ্ঠায় মাংসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছেন। রাজনীতির এই দৃশ্যটি এতটাই নাটকীয় যে সত্যি না হলেও ব্যঙ্গ হিসেবে টিকে যায়। কারণ ব্যঙ্গের কাজ সত্য প্রমাণ করা নয়, ব্যঙ্গের কাজ মুখোশের সেলাই দেখিয়ে দেওয়া। সবচেয়ে বিপজ্জনক রাজনীতি হলো সেই রাজনীতি যে মানুষের রান্নাঘরে ঢুকে পড়ে। কে কি খাবে, কোন উৎসবে কি রান্না হবে, কোন মাংস পবিত্র, কোন মাংস অপবিত্র, এসব প্রশ্ন যখন রাষ্ট্রের ভাষায় আসে, তখন নাগরিকের স্বাধীনতা ছোট হতে থাকে। মানুষ তখন শুধু ভোটার নয়, খাদ্য পরীক্ষার্থী হয়ে যায়। শুভেন্দুদের রাজনীতি এই খাদ্য পরীক্ষার উপর দাঁড়িয়ে। সেখানে জনতার পাতে নজর রাখা হয়, উৎসবের আগে সতর্কতা দেওয়া হয়, কোরবানির আগে উত্তেজনা বাড়ে, গরুর নামে নৈতিকতা বিক্রি হয়। আর সেই নৈতিকতার দোকানে সাইনবোর্ড থাকে সংস্কৃতি রক্ষা কেন্দ্র। কিন্তু দোকানের পেছনের দরজা দিয়ে যদি অন্য গল্প বেরিয়ে আসে, তখন জনতা হাসে। এই হাসি কিন্তু সাধারণ হাসি নয়, এটি দীর্ঘদিনের ক্ষোভের হাসি। যে মানুষ শুনেছে তার খাবার সন্দেহজনক, তার উৎসব সন্দেহজনক, তার প্রতিবেশী সন্দেহজনক, সে যখন দেখে একই রাজনীতির ভেতরে দ্বিমুখিতা, তখন তার হাসির মধ্যে একটু বিষ থাকে। সে বলে, আমার পাতে পুলিশ, আপনার পাতে স্বাধীনতা। এই একটি প্রশ্নই পুরো নৈতিক রাজনীতিকে কাঁপিয়ে দিতে পারে।
একটি ভিডিও ভাইরাল হলে সেটি সত্যি হয়ে যায় না। আজকের দুনিয়ায় ভিডিও বানানো যায়, কাটা যায়, জোড়া লাগানো যায়, এআই দিয়ে মুখ বসানো যায়, শব্দ পাল্টানো যায়। তাই শুভেন্দুকে ঘিরে এই দাবির সত্যতা যাচাই জরুরি। কিন্তু তারও আগে আরেকটি প্রশ্ন আছে, মানুষ এত দ্রুত বিশ্বাস করতে চাইলো কেন? কারণ শুভেন্দুর রাজনীতি নিজেই এমন একটি মাটি বানিয়েছে যেখানে এই ধরনের ব্যঙ্গের বীজ খুব দ্রুত গজায়। আপনি যদি প্রতিদিন অন্যের থালাকে সন্দেহ করেন, মানুষ একদিন আপনার থালার দিকেও তাকাবে। আপনি যদি জনতার সামনে পবিত্রতার ভাষণ দেন, জনতা আপনার ব্যক্তিগত আচরণে পবিত্রতার মাপকাঠি বসাবে। আপনি যদি খাবারকে ধর্মীয় আনুগত্যের পরীক্ষা বানান, তাহলে একদিন আপনার নিজের প্লেটও পরীক্ষার হলে উঠবে। এটাই রাজনীতির কর্মফল। যে আগুন দিয়ে অন্যের ঘর গরম করতে চান, একদিন সেই আগুন আপনার বারান্দায়ও এসে লাগে। শুভেন্দু যদি ভিডিওকে মিথ্যা বলেন, তবে তার অধিকার আছে। তদন্ত হোক, যাচাই হোক, সত্য বের হোক। কিন্তু তিনি যদি রাজনীতিতে খাদ্যনৈতিকতার পুলিশ হন, তাহলে জনতার ব্যঙ্গ থেকে মুক্তি পাওয়া কঠিন। কারণ ব্যঙ্গ কখনো সময় পাঠায় না, সরাসরি দরজায় ঢুকে পড়ে। শুভেন্দু অধিকারীর রাজনীতিতে বাংলাদেশ একটি নিয়মিত চরিত্র। কখনো অনুপ্রবেশের ভয়, কখনো মুসলিম ভোটের আতঙ্ক, কখনো সীমান্তের কল্পিত আগ্রাসন। বাংলাদেশ যেন তার বক্তৃতায় এমন এক ভূত যাকে দেখিয়ে জনতাকে ভয় দেখানো যায়। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশকে যত ভয় দেখানো হয়, ততই বোঝা যায় বাংলাদেশ তাদের রাজনৈতিক কল্পনায় কত বড় জায়গা দখল করে আছে। বাংলাদেশ যেন ঘুমের ভেতরেও তাদের তাড়া করে। সকালে বাংলাদেশ, বিকেলে বাংলাদেশ, নির্বাচনী সভায় বাংলাদেশ, টিভি বিতর্কে বাংলাদেশ। মনে হয় পশ্চিমবঙ্গের সব সমস্যা শেষ, শুধু বাংলাদেশ বাকি। এই যে ভয়, এই যে সন্দেহ, এই যে মুসলমান আর বাংলাদেশকে একসঙ্গে মিলিয়ে ফেলার রাজনীতি, এটাই শুভেন্দুদের শক্তি। কিন্তু একই সঙ্গে এটা তাদের দুর্বলতাও। কারণ যখন মানুষ দেখবে এই ভয়ের ব্যবসায়ীরা নিজেরাই আচরণে দ্বিমুখী, তখন প্রশ্ন উঠবে, ভয়টা আসলে কার? বাংলাদেশকে ভয় দেখিয়ে ভোট চাওয়া সহজ, কিন্তু নিজের রাজনৈতিক ভণ্ডামিকে কোথায় লুকাবেন? গরুর মাংসের ভাইরাল দাবিটি তাই কেবল খাদ্য বিতর্ক নয়, এটি সেই বৃহত্তর রাজনীতির ওপর আঘাত, যেখানে মুসলমানকে ভয় দেখিয়ে, বাংলাদেশকে সন্দেহ দেখিয়ে, গরুকে প্রতীক বানিয়ে জনতার আবেগে আগুন ধরানো হয়। পশ্চিমবঙ্গের মানুষ যখন কাউকে নিয়ে হাসতে শুরু করে, তখন বুঝতে হয় বিপদ হয়েছে। কারণ এই হাসি সাধারণ হাসি নয়, এর ভেতরে আছে বিদ্রূপ, সাহিত্য, চায়ের দোকানের তীক্ষ্ণতা, কলেজ স্ট্রিটের ব্যঙ্গ, গ্রাম বাংলার কৌতুক আর বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। শুভেন্দু অধিকারীকে নিয়ে সেই হাসি এখন শুধু কলকাতার গলিতে আটকে নেই, সেটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে। কারণ শুভেন্দু শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির চরিত্র নন, বাংলাদেশের মানুষের কাছেও তিনি এক পরিচিত মুখ। অবশ্য জনপ্রিয় মুখ নন, বরং উল্টো। বাংলাদেশ নিয়ে তার প্রায় নিয়মিত কটাক্ষ, মুসলমানদের নিয়ে তার উত্তেজনাময় ভাষা, সীমান্তর পরিচয়ে রাজনীতিকে ব্যবহার করার অভ্যাস, এসব কারণে বাংলাদেশের সচেতন মানুষদের বড় অংশের চোখে শুভেন্দু এক ধরনের বিরক্তিকর রাজনৈতিক চরিত্রে পরিণত হয়েছেন। তিনি যখন বাংলাদেশ নিয়ে কথা বলেন, তখন মনে হয় প্রতিবেশী দেশ নয়, যেন কোনো ব্যক্তিগত আতঙ্কের নাম উচ্চারণ করছেন। সকাল বিকাল বাংলাদেশ, মিটিং মিছিলে বাংলাদেশ, ভোটের মঞ্চে বাংলাদেশ। শুভেন্দুর রাজনৈতিক অভিধানে বাংলাদেশ যেন এক অদ্ভুত ভূত, যাকে দেখিয়ে ভয় দেখানো যায়, সন্দেহ তৈরি করা যায়, ভোটের বাজার গরম করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, যে বাংলাদেশকে তিনি এতবার টেনে আনেন, সেই বাংলাদেশে তার জন্য সম্মানের জায়গা প্রায় নেই বললেই চলে। বাংলাদেশের মানুষ তাকে দেখে রাজনৈতিক কৌতুকের চরিত্র হিসেবে, কেউ তাকে সিরিয়াসলি নেন, তবে ভালোবেসে নয়, বরং এই ভেবে এই মানুষটির বাংলাদেশ ভীতি আসলে কত গভীর। এখন সেই শুভেন্দুকে ঘিরে যখন গরুর মাংসের ভিডিওর দাবি ভাইরাল হয়, তখন হাসিটা আর এক বাংলায় থাকে না, দুই বাংলাতেই ছড়িয়ে পড়ে। কলকাতার চায়ের দোকান থেকে ঢাকার ফেসবুক টাইমলাইন, সব জায়গায় একই রকম বিদ্রূপ ঘুরতে থাকে। কারো কমেন্ট, গরু বাঁচাও, ঝোল বাড়াও, কারো লেখা, বাংলাদেশকে ভয় দেখাতে দেখাতে নিজেই 3 বাটিতে ধরা। আর কেউ একটু শান্তভাবে বলে, ভাই, অন্যের পাতে নজর রাখলে একদিন নিজের প্লেটও জনতার আদালতে উঠবে। এই হাসি বিজেপির জন্য অস্বস্তিকর, কারণ বিজেপি ভয় দিয়ে রাজনীতি করতে অভ্যস্ত, হাসি দিয়ে নয়। ভয় মানুষকে ভাগ করে, কিন্তু হাসি ভয়কে ছোট করে দেয়। যে নেতাকে নিয়ে মানুষ হাসতে শুরু করে, তার বক্তৃতার আগুন আগের মতো পোড়ায় না। শুভেন্দুর রাজনৈতিক ইমেজ ছিল কঠোর, কড়া, আপোষহীন। তিনি যেন নিজেকে বানিয়েছিলেন ধর্মরক্ষক, সীমান্ত রক্ষক, বাংলাদেশ ভীত জনতার রক্ষক। কিন্তু 3 বাটির ব্যঙ্গ সেই ইমেজের গায়ে লেগে গেলে বক্তৃতার দম্ভও একটু কাঁপে। কারণ দুই বাংলার মানুষ রাজনীতি বোঝে, তারা জানে কার মুখে আগুন, কার পাতে ঝোল। তারা বোঝে কে সত্যি দেশপ্রেমিক আর কে দেশপ্রেমকে ভোটের মশলা বানায়। তারা জানে যে মানুষ বাংলাদেশকে অবজ্ঞা করে, মুসলমানকে সন্দেহ করে, গরুকে রাজনীতির মঞ্চে তোলে, তার নিজের রাজনৈতিক রান্নাঘর যদি সন্দেহ ভরে যায়, তবে হাসি আটকানো যায় না। আর বাংলার হাসি একবার শুরু হলে তা থামানো কঠিন। এটি নদীর মতো, এটি বাতাসের মতো, এটি সীমান্ত মানে না। আজ শুভেন্দুকে নিয়ে সেই হাসি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে আবার পশ্চিমবঙ্গে ফিরে যাচ্ছে। যেন দুই বাংলার মানুষ একসঙ্গে বলছে, যে রাজনীতি অন্যের থালায় নজর রাখে, তার নিজের পাতে আলো পড়তেই হবে।
রাত নেমেছে কলকাতায়, দিনের গরম কমেছে কিন্তু রাজনীতির গরম কমেনি। শহরের গলিতে গলিতে মোবাইলের পর্দা চলছে, কোথাও চায়ের দোকানে ভিডিও চলছে, কেউ হাসছে, কেউ বলছে ফেক হলেও মজা আছে, কেউ বলছে সত্যি হলে তো শেষ। একটি রাজনৈতিক দপ্তরের ভেতরে আলো জ্বলছে, টেবিলে কয়েকজন বসে আছে, কারো মুখ একজন বলছে অস্বীকার করতে হবে, আরেকজন বলছে ভিডিওর সত্যতা চ্যালেঞ্জ করুন, তৃতীয়জন চুপচাপ মোবাইল স্ক্রল করছে। তার মুখ থেকে বোঝা যায় জনতার হাসি সে শুনতে পাচ্ছে। হাসি অনেক সময় স্লোগানের চেয়েও ভয়ঙ্কর। বাইরে মন্দিরের ঘণ্টা বাজে, দূরে আজানের ধ্বনি ভেসে আসে। পশ্চিমবঙ্গ বহু বছর ধরে এই দুই শব্দ একসঙ্গে শুনে এসেছে, কিন্তু রাজনীতি মানুষকে শোনায় আলাদা করে। কেউ ঘণ্টাকে নিজের বলে, আজানকে পর বলে, কেউ ভাতকে নিজের বলে, মাংসকে পর বলে, কেউ মানুষকে নাগরিক হিসেবে নয়, পাতে কি আছে সেই হিসেবে বিবেচনা করে। আর ঠিক তখনই কোথাও একটি ভিডিও আবার প্লে হয়, স্ক্রিনের দৃশ্য, ক্যাপশনে দাবি, কমেন্টে আগুন, আর মাঝখানে দাঁড়িয়ে এক রাজনীতি, যে রাজনীতি অন্যের রান্নাঘরের দরজায় কড়া নাড়তে ভালোবাসে। কিন্তু আজ সেই রাজনীতির নিজের রান্নাঘরের জানালায় আলো জ্বলছে। কেউ ভেতরে তাকাচ্ছে, কেউ হাসছে, কেউ ফিসফিস করে বলছে গরু বাঁচানোর আগে মুখোশটা বাঁচান।